ফাকার জামানের আউটটা একটা মোমেন্টাম তো পাকিস্তানকে ছিটকে দিয়েছে। 100% কনক্লুসিভ এভিডেন্স নাই, তখনই সেটা ব্যাটিং সাইডের পক্ষে যাবে। প্রত্যেকটা ম্যাচই তো ডেটা দেয় এবং এই ডেটাগুলো বিশ্লেষণ করে আসলে একটা টিম সাজানো হয়। এবং ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট এশিয়া কাপ ক্রিকটকে স্বাগতম আপনাদের সবাইকে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী খেললো, ভারত আবারও জিতে গেল, কিভাবে দেখবেন ব্যাপারটা? ব্যাপারটা আসলে অনুমিতই ছিল যে ইন্ডিয়া তো অবশ্যই বেটার সাইড হিসেবে তারা ম্যাচ জিতেছে এবং দে রিয়েলি আউটপ্লেড পাকিস্তান ইন দেয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট। তবে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে পাকিস্তান আজকে ভালো ব্যাটিং করেছে, তাদের স্টার্টিংটা ভালো ছিল। ইন্ডিয়া বেশ কয়েকটা ক্যাচ ছেড়েছে, সেটার পেছনে অন্যতম বড় কারণ তো অবশ্যই রিং অফ ফায়ার, দুবাই স্টেডিয়ামের যে ফ্লাড লাইট। এর আগের দিন বাংলাদেশও 4টা ক্যাচ ছেড়েছে। 350টা লাইট থাকে ওই গোলাকার স্তম্ভটা, মাঠের যে ছাদটা সেটার উপরে, এবং এই জায়গাটায় যে প্রবলেমটা ঘটে যে কোনো একজন ফিল্ডার যখন ওপরের দিকে তাকান তখন একটা অপটিক্যাল ইলিউশন তৈরি হয় বিকজ অফ দ্য লাইট, এবং সেটার কারণে ম্যাক্সিমাম ক্যাচ মিস হয়। এর আগে নারী টি20 বিশ্বকাপে 20 ম্যাচে 88টা ক্যাচ ড্রপ হয়েছিল এই মাঠে। ইভেন আইপিএলে সর্বমোট 93টা ক্যাচ মিস হয়েছে এই মাঠে। লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখতে পেয়েছিলাম যে 5 ম্যাচে 20টা ক্যাচ ড্রপ হয়েছিল বা 21টা ক্যাচ ড্রপ হয়েছিল এই মাঠে। সো এই ম্যাচে ক্যাচ ড্রপ হয়। ইভেন ফাইনালে ইন্ডিয়াই 4টা ক্যাচ ড্রপ করেছিল। আজকে ইন্ডিয়া ক্যাচ ড্রপ করেছে প্রায় 4টার মতো। পাকিস্তানও দেখলাম যে একটা ক্যাচ উঠেছিল, সেটা তারা ধরতে পারে নাই। সো ওই ক্যাচগুলো নিতে পারলে হয়তো বা আরেকটু আগে পাকিস্তানকে তারা অল আউট করতে পারতো। একটা কন্ট্রোভার্সিয়াল একটা সিদ্ধান্তও ছিল ফাকার জামানের আউটটা, সেটাও একটা কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্ত। ফেভারে সেটা বোলিং সাইডের ফেভারে গেছে, যদিও সেটা ব্যাটিং সাইডের ফেভারে যাওয়ার কথা ছিল। কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে ইট ডাজন্ট ম্যাটার, কারণ ইন্ডিয়া বেটার সাইড এবং তাদের যে ব্যাটিং ডেপথটা আছে সেই ব্যাটিং ডেপথটা এই ধরনের রান ওভারকাম করতে পারে খুব ইজিলি, এবং সেটাই তারা করে দেখিয়েছে। বলছিলেন পাকিস্তানের স্টার্টিংটা ভালো হয়েছিল, প্রথম দিকে তাদের অনেক রানও উঠে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে হলো না। পাকিস্তান কি কিছুটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কি মনে হয় আপনার? এই জায়গাটা ইন্ডিয়ান বোলারদের মিড ওভার্সে কন্ট্রোলড বোলিংটা খুব ইম্পর্টেন্স প্লে করেছে। শিবম দুবে ওই স্লোয়ার নেচারের বলগুলো সেটা পাকিস্তানি ব্যাটারদেরকে ডিসিভড করেছে। আরেকটা বিষয়, ফাকার জামানের আউটটা একটা মোমেন্টাম তো পাকিস্তানকে ছিটকে দিয়েছে। এই জায়গাটাতে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে আউট নাকি আউট না, সেই বিতর্কে আমি আসলে যাব না। তবে যখন আপনার কাছে 100% কনক্লুসিভ এভিডেন্স না থাকবে কোনো একটা আউটের ব্যাপারে এই ধরনের ক্ষেত্রে, তাহলে সেটা আসলে ব্যাটসম্যানের পক্ষে যাওয়ার নিয়মটাই আছে আইসিসিতে। এখন এই জায়গাটা ব্যাপারটা হচ্ছে, প্রথম যে ফ্রেমটা আমরা দেখেছিলাম সেই ফ্রেমে মনে হয়েছিল যে বলটা সামনে ড্রপ খেয়েছে, কিন্তু ওইটা তো আলটিমেটলি আসল ভিউ না। পরে যখন ক্লোজ ভিউ করা হচ্ছে তখন একটা বিষয় দেখা যাচ্ছিল যে সঞ্জু স্যামসনের আঙুলটা বা গ্লাভসটা বলটা হাওয়ায় ভাসা অবস্থাতেই মাটির সঙ্গে টাচ করা অবস্থা। তার মানে আমরা ধরে নিতে পারি যে সঞ্জু স্যামসনের হাতটা মাটি কাভার করে ফেলেছে। কিন্তু পরবর্তীতে যখন ক্যাচটা ড্রপ করেছে ওই সময়টায়, ক্যাচটা যখন নিয়েছে ওই সময়টায় কিন্তু আম্পায়ারের কাছে 100% কনক্লুসিভ এভিডেন্স ছিল না যে এটা আসলেই ক্যাচ হয়েছে কি হয় নাই। সো এসব ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে যখন এই ধরনের আউটের ক্ষেত্রে 100% কনক্লুসিভ এভিডেন্সটা না থাকবে তৃতীয় আম্পায়ারের কাছে, তখন তারা ব্যাটসম্যানের পক্ষেই বা ব্যাটসম্যানের ফেভারেই সেই সিদ্ধান্তটা দেবেন। এবং যেটা হয় নর্মালি যে এর আগে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সফট সিগন্যাল বলে একটা পদ্ধতি ছিল, যেখানে মাঠে যে আম্পায়াররা থাকেন তারা 3 ডাইমেনশনাল ভিউতে যেহেতু দেখেন, সো তারা একটা সফট সিগন্যাল দিতেন তাদের ইনস্টিংক্ট থেকে, যেটা আউট নাকি নট আউট। তখন তৃতীয় আম্পায়ারের কাছে যদি 100% এভিডেন্স না থাকতো তখন তারা ওই আম্পায়ারের সফট সিগন্যালের সঙ্গে যেতেন। কিন্তু বর্তমান সময়ে কিন্তু সেই সফট সিগন্যালের সিস্টেমটা এখন আর নাই। তো আলটিমেটলি আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে দেখে মনে হয়েছে যে ওই যে ঘটনাটা ঘটেছিল এবং ওইখানে সঞ্জু স্যামসনের হাতটাও মাটির সঙ্গে টাচ করা অবস্থায় ছিল, এবং সেখানে বোঝাও যাচ্ছিল যে আঙুলের উপর বল আছে, কিন্তু আঙুলের উপর বল থাকলেও বলটা মাটিতে টাচ করেছে কি করে নাই সেই ব্যাপারে কিন্তু 100% কোনো কনক্লুসিভ এভিডেন্সটা পাওয়া যায় নাই। সো যেহেতু 100% কনক্লুসিভ এভিডেন্স পাওয়া যায় নাই, এসব ক্ষেত্রে সিদ্ধান্তটা ব্যাটসম্যানের পক্ষেই আসে। বাট আম্পায়ার রুচিরা পাল্লেগিরুকে বলছিলেন যে তিনি শিওর যে বলটা হাতের উপরেই পড়েছে, মাটির সঙ্গে কোনো টাচ নেই। কিন্তু আমার কাছে দেখে মনে হয়েছে যে মাটির সঙ্গে টাচ আছে কি না, আমি বলছি না যে আছে বা আমি বলছি না যে নাই, আমি বলছি যে মাটির সঙ্গে টাচ আছে কি নাই সেই ব্যাপারে 100% কোনো কনক্লুসিভ এভিডেন্স ছিল না। আর যখনই এরকম অবস্থা থাকবে যে 100% কনক্লুসিভ এভিডেন্স নাই, তখনই সেটা ব্যাটিং সাইডের পক্ষে যাবে। আজকে পাকিস্তান এবং ইন্ডিয়া খেললো, তাদের সাথে আমাদেরই বাংলাদেশের সুপার 4-এও ম্যাচ রয়েছে। তো আমাদের এই ম্যাচটা থেকে আসলে কি শেখার আছে? শেখার তো ডেফিনেটলি, যখন দুইটা টিম খেলবে আপনি তাদের সবলতা দুর্বলতা সম্পর্কে অনেক কিছু দেখবেন, জানবেন। টিমে একজন অ্যানালিস্ট আছেন, সেই অ্যানালিস্ট সেই অনুযায়ী তার পরিকল্পনা সাজাবেন, সেটা টিমের কাছে দেবেন, টিম সেই অনুযায়ী অ্যাপ্লিকেশন করবে। ইন্ডিয়ার এই সাইডটায় একটা ছোট্ট উইকেট তো আপনি ধরতে পারেন ইন্ডিয়ার এই সাইডটায়, সেটা হচ্ছে বোলিং অপশনের জায়গাটায়
আই এম নট শিওর, আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া বোলিং অপশন কি আসলে একটা কম কিনা। যদি ইন্ডিয়া এই 11-এই যায় সেটা বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ হতে পারে কিনা, নাকি বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া অন্য কোনো পেস বোলার খেলাবে, আর্শদীপকে খেলাবে কিনা, সেই অনুযায়ী বাংলাদেশকেও প্রিপেয়ার থাকতে হবে। সো সব কিছু মিলিয়ে ওই যেটা বলছিলাম যে উইকেটটা কোথায় আছে, অভিষেক শর্মা আজকে খেলেছেন, সঞ্জু স্যামসন খেলেছেন বা শুভমান গিলরা খেলছেন, তাদের কোথায় উইকনেসের জায়গা আছে সেগুলো তো বাংলাদেশ অবশ্যই দেখবে। ইভেন তারপরে পাকিস্তানের সঙ্গে ম্যাচ আছে, পাকিস্তানের কোন ব্যাটসম্যান বা কোন বোলারের কোন জায়গায় কোন দুর্বলতার জায়গা আছে সেগুলো নিয়ে ইভ্যালুয়েট করা। প্রত্যেকটা ম্যাচই তো ডেটা দেয় এবং এই ডেটাগুলো বিশ্লেষণ করে আসলে একটা টিম সাজানো হয় এবং টিমের প্ল্যানিংগুলো করা হয়। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম সেই পরিকল্পনাগুলো করা শুরু করেছে। আমরা শুরু করার আগে কথা বলছিলাম বাংলাদেশের পরপর 2 দিন 2টা ম্যাচ নিয়ে, কোনো ইনজুরির সংখ্যা কি থাকতে পারে এই কারণে? দেখেন, সত্যি কথা বলতে যখন পরপর 2 দিন 2টা ম্যাচ থাকে, সবচাইতে বেশি প্রবলেমটা ক্রিয়েট হয় আসলে পেস বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জায়গাটাতে, এবং সেই জায়গাটাতে পেস বোলারদের রিকভারির টাইমটা পাওয়া যায় না। যেহেতু টি-20 ক্রিকেট খুব হাই ইন্টেন্সিটির খেলা, এখানে তো শুধুমাত্র 4 ওভার বোলিং না, তার সঙ্গে ফিল্ডিং থাকে, ম্যাচের আগে ওয়ার্ম আপ, একটা মানসিক প্রস্তুতির জায়গা থাকে, এই প্রচণ্ড গরমে খেলা হচ্ছে ওই জায়গাতে, সেখানে ডিহাইড্রেশনের ব্যাপার থাকে। সো সব কিছু মিলে রিকভারি টাইমটা পাওয়া যায় না, বিশেষ করে পেস বোলারদের ক্ষেত্রে সেই প্রবলেমটা হয়। একটা বিষয় অনেকে হয়তো বা বলতে পারে যে টেস্ট ম্যাচে তো টানা 5 দিন খেলা হয়, কিন্তু টেস্ট ম্যাচে তো টানা 5 দিন দুই পক্ষই খেলে, দুই টিমে খেলে। সো সেই জায়গাটা আনইভেন কোনো কিছু হয় না, দুই টিমই সমভাবে তারা সেই জায়গাটাতে খেলে থাকে। সো এই জায়গাটাতে একটা টিম যখন 2টা গেম পরপর খেলছে, ডেফিনেটলি তাদের এফোর্টের জায়গায়, রিদমের জায়গায় সেকেন্ড ম্যাচে গিয়ে তো একটা ঘাটতি হবেই। ইভেন অনেক সময় আপনাকে একাদশ নির্বাচনের ক্ষেত্রেও স্যাক্রিফাইস করতে হতে পারে কাউকে। দেখেন, অনেকে বলবেন হয়তো বা টি-20 ক্রিকেটে আসলে কতটুকুই বা রিকভারি ফেজের প্রয়োজন হয়। আপনি একটা বিষয় চিন্তা করে দেখবেন, সেটা হচ্ছে উমরান মালিক কিংবা মায়াঙ্ক ইয়াদব, তারা কিন্তু টেস্ট ম্যাচ খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়েন নাই, বা টেস্ট ম্যাচ খেলতে গিয়ে তাদের ওয়ার্কলোডের প্রবলেম হয় না। তাদের প্রবলেম কিন্তু আইপিএল খেলতে গিয়ে হয়েছে, এবং তাদের প্রবলেম কিন্তু আলটিমেটলি হয়েছে সেটা টি-20 ক্রিকেট খেলতে গিয়ে। ইভেন আমাদের নাহিদ রানার রিদম কিন্তু টেস্ট ক্রিকেট খেলতে গিয়ে নষ্ট হয় নাই, আমাদের নাহিদ রানার রিদম নষ্ট হয়েছে টি-20 ক্রিকেট খেলতে গিয়ে। আলটিমেটলি বিপিএলে একদিন পর হাই ইন্টেন্সিটির গেম খেলে কিন্তু আমরা দেখেছি নাহিদ রানার পেস আস্তে আস্তে কমে গেছে, এবং বিপিএলে নাহিদ রানা কোনো প্রকার রেস্টও পান নাই। সো টি-20 ক্রিকেট সবসময় হাই ইন্টেন্সিটির খেলা হয়, এবং যখন ওই যেটা বলছি যে আপনি যখন রিকভারি টাইমটা না পাবেন, রিকভারি ফেজটা যখন না থাকবে, তখন তো সেটা পেস বোলারদের ওয়ার্কলোডের উপর এক ধরনের ইম্প্যাক্ট ফেলে। এবং আপনি যদি 2023 বিশ্বকাপের কথা চিন্তা করেন, আমরা কিন্তু তাসকিন আহমেদকে ওই রকমভাবে রিদমে পাই নাই। এটার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে 23 ওয়ার্ল্ড কাপের আগে জিম আফ্রো টি10 বলে একটা টুর্নামেন্ট হয়েছিল, সেই জায়গাটাতে 7 দিনে টানা 6টা ম্যাচ খেলেছিলেন তাসকিন, 7 দিনে টানা 6টা ম্যাচ খেলেছিলেন। আমরা বলতে পারি যে 10 ওভারের খেলায় তো মাত্র 2 ওভার করে বোলিং করছেন, কিন্তু ওই যে বললাম একটা এন্টায়ার প্রসিডিওর থাকে একজন বোলারের বা একজন প্লেয়ারের, যে একটা হাই ইন্টেন্সিটি ম্যাচের জন্য ওয়ার্ম আপ থেকে শুরু করে তার প্র্যাকটিসে বোলিং, তার ওয়ার্ম আপ, ম্যাচের দেওয়ার ইন্টেন্সিটি, বোলিংয়ের ইন্টেন্সিটি, ফিল্ডিংয়ের ইন্টেন্সিটি, আবার ওয়ার্ম আপ শেষে মানে ম্যাচ শেষে কুল ডাউন করতে হয়। সো সব কিছু মিলিয়ে এটা কিন্তু একটা এন্টায়ার প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় যে কোনো একটা টি-20 ম্যাচ আপনি খেলেন না কেন বা টি10 ম্যাচও খেলেন না কেন, একদিন খেলার পরে আপনার একটা এই টাইপের টুর্নামেন্টে খেলতে চাইলে, বেস্ট এফোর্টটা বের করে নিয়ে আসতে চাইলে আপনার রিকভারি পিরিয়ডটা অবশ্যই দরকার। সর্বশেষ যে প্রশ্নটি করব সেটি হচ্ছে, আজকের ম্যাচ দেখার পরে বাংলাদেশ এবং ভারত ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশনটা কী? প্রেডিকশন তো আসলে ওইভাবে বলা যাবে না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো প্রেডিকশন বলা যায় না, আমরা বিশ্লেষণ করতে পারি বা বিশ্লেষণ বলতে পারি। আমি আশা করি যে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের আগে আপনি যখন আমাকে আবার জিজ্ঞেস করবেন, তখন আরও বিস্তারিত বলতে পারবো যে আসলে বিশ্লেষণগুলো কেমন, কোন ব্যাটসম্যানের কোথায় কী আছে। বাংলাদেশ টিমও আশা করি সেই বিষয়টা করবে। দেখেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কখনোই প্রেডিকশন করা যায় না, কখনোই করা যায় না। কারণটা হচ্ছে যে এখানে একটা সম্ভাব্যতা আমরা যাচাই করতে পারি যে এই প্রতিপক্ষের সঙ্গে আমরা এই প্লেয়ারকে প্রেফার করতে পারি, বা এই ব্যাটসম্যানকে প্রেফার করতে পারি, ওই বোলারকে প্রেফার করতে পারি। কোনো দিন সেই বোলারটা সার্ভিসটা দিয়েও ফেলতে পারেন, কোনো দিন আবার সেই বোলারটা সার্ভিস নাও দিতে পারেন। দ্যাট ডাজ নট মিন যে ওই পরিকল্পনাটা ভুল ছিল। ধরেন, শ্রীলঙ্কার সঙ্গে 4 জন বাঁহাতি ব্যাটসম্যান ছিলেন, সেই জায়গাটাতে শেখ মেহেদী হাসানকে ইনক্লুড করেছিল টিম ম্যানেজমেন্ট। খুব স্বভাবতই ওই ম্যাচ আপটা তারা করতে চাইবে, পৃথিবীর যে কোনো টিম করতে চাইবে। এখন যদি বাই চান্স শেখ মেহেদী হাসান ওই দিন 2টা উইকেট না পেতেন, 2টা ছক্কা বেশি খেতেন, তাইলে কি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ভুল হয়ে যেত? অবশ্যই ভুল হয়ে যেত না, তারা রাইট কাজটাই করেছে, কিন্তু ডিপেন্ড করে ওই প্লেয়ারটা আসলে পারফরমেন্সটা কতটুকু দিতে পারছেন। সো সেম থিং আমি আসলে বলবো যে প্রত্যেকটা ক্ষেত্রেই, যে যখন কোনো প্রতিপক্ষের সঙ্গে খেলা হচ্ছে, ওই প্রতিপক্ষ বিবেচনা করে প্রত্যেকটা দলকে টিম সাজাতে হয়, এবং তাতে যদি উইনিং কম্বিনেশন ভাঙতেও হয়। দেখেন, এর আগের দিন বাংলাদেশ কিন্তু রিশাদকে ড্রপ করে দিয়েছে এই কারণে, কারণ শ্রীলঙ্কার
সেক্ষেত্রে তাদের কাছে মনে হয়েছে এই জায়গাটায় আমরা একটা বাড়তি পেস বোলিং অপশন যুক্ত করে আমরা একটা বাড়তি অফ স্পিনার যুক্ত করব। সো দে ওয়ার স্পট অন, এবং আমার কাছে মনে হয় এইভাবেই আসলে হওয়া উচিত। সো এটা প্রত্যেকটা ম্যাচের আগে ডেটা বিশ্লেষণ থাকবে। আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচের আগে যখন আমরা আবার কথা বলবো বিডি ক্রিক টাইমের পর্দায়, তখন আমরা এটা নিয়ে আরও বেশি আলোচনা করব।